আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বই নিয়ে রিভিউ করব। বইটার নাম হলো দ্য মায়ান কনস্পিরেসি। লিখেছেন গ্রাহাম ব্রাউন। এটি একটি আন্তর্জাতিক বেস্ট সেলার বই ছিল এবং অনুবাদ করেছেন অসীম পিয়াস। প্রথমেই বইটির দাম সম্পর্কে আপনাদের জানিয়ে দিতে চাই। বইটির দাম হচ্ছে মাত্র 450 টাকা, গায়ে রেট যেটা বলা হয়, এবং এটা রোদেলা প্রকাশনী থেকে বেরিয়েছে। আপনারা ইচ্ছা করলে এটা সংগ্রহ করে নিতে পারেন। তো চলুন বইয়ের ভিতরটা সম্পর্কে আমরা আলোচনা করি। এটি হলো মূলত একটি অ্যাকশন থ্রিলার ধর্মী রচনা, যা যে কোনো পাঠককে ম্যাসমেরাইজ করে রাখতে পারে। অর্থাৎ আপনি প্রত্যেকটা পাতা উল্টানোর সময় আপনার মনে হবে যে পরবর্তী পাতায় কি আছে। অনেকটা এরকম, আপনি পাতাগুলো না পড়লে বইয়ের আপনি বুঝতে পারবেন না যে পরের পাতায় কি আছে। অনেক সুন্দর একটা বই। তবে বইটার সুবিধা অসুবিধা দুইটাই আছে। বইটার সুবিধাটা হলো বইটার কাহিনীটা খুবই গতিময়। আপনার পেজে পেজে কাহিনী বদলাচ্ছে, বিভিন্ন ধরনের টার্ন আসছে, কাহিনীটা বাঁক নিচ্ছে একদিক থেকে আরেক দিকে। অন্যদিকে আবার যারা হচ্ছে অ্যাকশন থ্রিলার পছন্দ করেন, যারা হচ্ছে একটু গোয়েন্দা ধর্মী রচনাগুলো পছন্দ করেন, একটু অ্যাকশন ক্যারেক্টারগুলো পছন্দ করেন, তাদের জন্য এই বইটা বেস্ট। বাট যারা একটু স্লো ক্লাসিক বাংলা উপন্যাস পড়ে অভ্যস্ত, তারা এই বইটা পড়লে কিছুটা বিরক্ত হতে পারেন, কারণ এখানে কাহিনী গতিশীল ঠিকই, কিন্তু চরিত্রগুলো অতটাও ডিপ না। চরিত্রগুলো আর একটু গভীর হলে, আর একটু ইতিহাস সমৃদ্ধ হলে বইটা পড়তে আরও আনন্দ পাওয়া যেত। যাই হোক, চলুন কাহিনীতে ঢোকা যাক। দ্য মায়ান কনস্পিরেসি। বইটার নাম দেখেই কিন্তু আপনারা ধারণা করতে পারবেন যে এটা মায়ান জাতির কোনো কিছু একটা নিয়ে। যা লেখা আছে মূলত অনেক আগের একটা কাহিনী নিয়ে এটা শুরু হয়েছে। অনেক আগে বলতে 2-3 বছর আগে এরকম একটা কাহিনী এরা প্রথমে লিখে বর্ণনা দিয়েছেন। দ্য রেইন ফরেস্ট, বর্ষণ মুখর বন। ডিকসন এবং ম্যাকট্রিয়া নামের দুইজন ক্যারেক্টারের উল্লেখ আছে। তারা হচ্ছে অ্যামাজনের গভীর একটা স্থানে হারিয়ে গিয়েছেন, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন একটা অদ্ভুত প্রাণীর কাছ থেকে। শেষের দিকে দেখা যায় ম্যাকক্রিয়াকে মেরে ফেলে জন ডিকসন সে নিজেকে রক্ষা করতে রাইফেল ইউজ করে, বাট গুলিটা প্রাণীটার গায়ে লাগে কিন্তু গা থেকে পিছলে বেরিয়ে যায়। অনেকটা আপনি বলতে পারেন যে কোনো শক্তিশালী টিনের জিনিসপত্র বা লোহার জিনিসপত্রে জোরে যদি কোনো কিছু আঘাত করে, সেটা যেভাবে হয়ে যায় ঠিক একইভাবে এটা ছিটকে যায়, এরকম। যাই হোক, আমরা শুরু করি। এই কাহিনীটা শুরু হয়েছে মেইনলি দ্য মায়ান কনস্পিরেসির মেইন কাহিনীটা শুরু হয়েছে মানাউস থেকে। ব্রাজিলের একটি শহর মানাউস, অ্যামাজনের উপকণ্ঠে। দেখা যায় যে ড্যানিয়েলি লেইডাল একজন এনআরআই এজেন্ট। এনআরআই ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট, একটা আমেরিকান সংস্থা যার পরিচয় দেওয়া হয়। আমেরিকান সংস্থাটি মূলত দেখানো হয় একটি ধোঁয়াশা মধ্যে রাখা হয় সংস্থাটিকে, যা আমেরিকার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট জিনিসগুলো মানে হাসিল করতে চেষ্টা করে বিভিন্ন দেশে দেশে। ঠিক একইভাবে এনআরআই থেকে ড্যানিয়েলি লেডল এবং তার সিনিয়র একজন সহকর্মী আর্নল্ড মুর, তাদের দুজনকে পাঠিয়েছেন তাদের বস স্টুয়ার্ট গিবস ব্রাজিলে। কারণ হচ্ছে 1926 সালে, যেটা আসলেও ঐতিহাসিক, যে 1926 সালে ব্ল্যাক জ্যাক মার্টিন নামে একজন অভিযাত্রী অ্যামাজনের গভীরে যায়। গভীরে গিয়ে সে কিছু স্ফটিক খুঁজে পায়, যেগুলো আসলে আনার পরে ততটা বিশ্বাসযোগ্য হয়নি, মিউজিয়ামের গভীরে পড়েছিল। পরে কিছুদিন আগে কাহিনীতে বর্ণনা করা হয় যে তারা কিছুদিন আগে এটা ডিসকভার করে যে স্ফটিকগুলো থেকে এক প্রকার শক্তি বিকিরণ হচ্ছে। তো এই শক্তিটার উৎসটা আসলে কি সেটা জানতে ওরা আবার সেই আগের জায়গায় ফিরে যায়, মায়ানদের কাছে। কিন্তু একটা কথা, মায়ানরা কিভাবে অ্যামাজনে এলো এটা আপনারা ব্যাখ্যা পাবেন বইয়ের শেষে। লেখকের বক্তব্য একটা পার্ট আছে, সেখানে লেখক নিজেই উল্লেখ করে দিয়েছেন যে মায়ান সভ্যতা আসলে অ্যামাজনে এক্সিস্ট করে না, বাট কাহিনীর প্রয়োজনে তাকে অ্যামাজনে আনা হয়েছে। চোলোকুয়ান অ্যামাজনের একটা হিংস্র উপজাতি, তাদেরকে মায়ানদের সাথে সংশ্লিষ্ট করে দেখানো হয়েছে। সো এই কাহিনীটা আসলে পুরোপুরি ঐতিহাসিক আপনি বলতে পারবেন না, এটা পুরোপুরি ঐতিহাসিক কাহিনী না, বরং প্লট এবং টুইস্টকে এখানে মেইন প্রাধান্য দেওয়া হয়েছে। যাই হোক, ড্যানিয়েলি লেইডল এবং তিনি আরও কয়েকজন
আমেরিকান ক্যারেক্টারকে নিয়ে অ্যামাজনের গভীরে যাত্রা শুরু করেন দেখা যায়। ক্যারেক্টারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রফেসর ম্যাক কার্টার নামে একজন, যিনি হচ্ছে মায়ান জাতির একজন প্রফেসর, তার ছাত্রী সুসান ব্রিগস। দেন হচ্ছে এনআরআইয়ের একজন ভাষাবিদ উইলিয়াম ডেভার্স। এছাড়াও আছে মার্ক পোলাস্কি নামে একজন রেডিও টেকনিশিয়ান অ্যান্ড হকার নামে একজন হেলিকপ্টার চালক, যাকে আবার শুরু থেকে দেখানো হয় সে অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক ক্যারেক্টার কাইন্ডা। তার পাঁচটা অনেকটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। আপনি বইটা পড়লে ধারণা করতে পারবেন যে সে মনে হয় মাইট বি সে কোনো বড় অপরাধের সাথে জড়িত ছিল আগে, কিন্তু সে নিজের দেশ থেকে নির্বাসিত হওয়ার পর নিজের দেশে ফিরে যেতে এনআরআইয়ের এই প্রস্তাবটি গ্রহণ করে এবং সে অভিযানে যোগদান করে। এছাড়াও ছিল ভেরহোভেন এবং তার কয়েকজন সঙ্গীর সাথে, যারা অ্যাকচুয়ালি ভাড়াটে শ্রেণী। তারা অ্যামাজনের গভীরে যাত্রা শুরু করে, অ্যামাজনের গভীরে যায়, চোলোকানদের সাথে দেখা হয়। চোলোকানরা হিংস্র উপজাতি, অবশ্যই তারা কিছু মানে মানুষদেরকে হত্যা করে, মানুষদের উপর হিংস্রতা যেইগুলো ফলাইছিল ওইগুলা ওরা আর কি দেখতে পায়। দেন ওরা একসময় একটা খুলির দেয়াল আবিষ্কার করে, যেখানে মানুষের মাথার খুলি সাজিয়ে একটা দেয়াল তৈরি করা ছিল। যাই হোক, তারা তাও চলতে থাকে, চলতে চলতে তারা একটা মন্দিরের সামনে এসে পৌঁছায়। মন্দিরটা চারপাশ পরিষ্কার, তারা দেখে অবাক হয় যে জঙ্গলের মাঝে এমন একটা মন্দির, কাছে তাদের কোনো জনবসতি নেই, অথচ মন্দিরটা এত পরিষ্কার কিভাবে, এতটা কিভাবে। মন্দিরের এমন সময়ই দৃশ্যপটে আবির্ভূত হয় কফম্যান। কফম্যান হচ্ছে একটা ক্যারেক্টার, যে হচ্ছে একটা অস্ত্র কোম্পানির মালিক। তার কোম্পানির কাজ ছিল হচ্ছে অস্ত্র বিক্রি করা, কিন্তু সে গত কয়েক বছর ধরে বিভিন্ন শক্তির উৎস নিয়ে অনুসন্ধান করছে। সে এনআরআই এর মধ্যে গুপ্তচর রেখেছে এবং সেই গুপ্তচরের সাহায্যেই সে আসলে সন্ধান পেয়েছে যে তাদের এই অভিযান সম্পর্কে, এবং সে এখানে অনেকটা আক্রমণ করার জন্য চলে এসেছে। তো শুরুতে দেখা যায় যে কেউ একজন এনআরআই থেকে তাদেরকে খবর পাঠায় যে মার্ক পোলাস্কি, রিমেম্বার দ্যাট রেডিও টেকনিশিয়ান, তার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং তাকে নিয়ে হকার হেলিকপ্টারে করে যাওয়ার সময় এই কফম্যানের একটা উন্নত হেলিকপ্টার নোটার, সেটা তাদেরকে গুলি করে ভূপাতিত করে। সেখানেই মার্ক পোলাস্কি মারা যায়, হকার বেঁচে ওঠে, মানে হকার বেঁচে যায় কোনো মতে। সে আবার গিয়ে ক্যাম্পে ড্যানিয়েলি লেডেল ওদের সাথে যোগদান করতে যায়, কিন্তু দেখে যে সেখানে অলরেডি কফম্যানের লোকরা হেলিকপ্টার ভর্তি হয়ে পৌঁছে গেছে কয়েকটা হেলিকপ্টার দিয়ে, এবং তারা ড্যানিয়েলি লেডেল এবং তার অভিযাত্রী টিমকে আটকে ফেলেছে। পরবর্তীতে কাহিনীটা অগ্রসর হতে থাকে যে তারা কিভাবে এটা থেকে বেঁচে উঠতে থাকে। তবে মাঝখান দিয়ে দেখা যায় যে কথায় বলা হয়েছিল যে ডিকসন একটি অদ্ভুত জীবের সাথে ফাইট করছিল, সেই জীবটার সাথে তাদের দেখা হয়। তো জীবটাকে তারা পায় হচ্ছে মন্দিরের নিচে, কাইন্ডা বেসমেন্টের মতো সেখানে। তো হচ্ছে সেখানে একটা না অসংখ্য জীব ছিল, যারা হচ্ছে এসিডের উপরে বেঁচে থাকতো, এসিডের মধ্যে। সো তারা জীবগুলোকে পায় এবং তারা মায়ান উপকথার সাথে মিলিয়ে দেখে যে মায়ান উপকথায় এই জীবগুলো আসলেই উল্লেখিত আছে। জীবগুলোকে বলা হয় সেখানে অ্যাকচুয়ালি গারন জিপাকোনা নামে একটি নামে অভিহিত করা হয়, যেই জীবগুলো আসলে মানুষদের প্রতি খুবই হিংস্র এবং মানুষদেরকে তারা মেরে ফেলে। ঠিক একই কাজ তারা এখানেও দেখতে পায়। তো হচ্ছে সেখানে এই গারন জিপাকোনা যেটা আর কি জীবগুলো, এদের সাথে কফম্যানের লোকদের প্রচণ্ড সংঘর্ষ হয়। কফম্যানের লোকরা প্রচণ্ড পরিমাণ অস্ত্র শস্ত্র ব্যবহার করে, কিন্তু তারা কিছুই করতে পারে না, উল্টা তাদের কিছু সৈন্য মারা যায়। বাট এমন সময় হকার, সে ডার্ক ক্যারেক্টারটা, সে ড্যানিয়েলি লেডেল, এরপরে হচ্ছে ভেরহোভেন এবং অন্যদের সাথে মিলে রাতের অন্ধকারে একটা অভিযান পরিচালনা করে। তারা হচ্ছে মানে গোপনে কিছুটা অভিযানটা পরিচালনা করে সেখানে বন্দি অবস্থা থেকেই, এবং তারা সফলও হয়। বেশিরভাগ মানুষকে মেরে ফেলে, কফম্যান সহ। তো কফম্যান কোনো মতে বেঁচে গিয়েছিল, পরবর্তীতে সে মারা যায়। তবে কফম্যানের একজন সৈন্য বেঁচে যায়, এরিক নাম, সে পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ড্যানিয়েলি লেডেল অ্যান্ড তার অভিযাত্রী টিমের কাছে যেসব রেডিও যোগাযোগ ব্যবস্থা ছিল সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, তারা কোনো যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে স্টুয়ার্ট গিবস, তাদের বস, সেও আসলে একটি অনৈতিক চিন্তাধারা থেকে তাদেরকে এই অভিযানটা পাঠিয়েছিল, কজ সে চেয়েছিল ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে, নট তাদের জাতীয় উদ্দেশ্য।
সে চেয়েছিল এই প্রযুক্তিটা ব্যবহার করে বিক্রি করে সবার কাছ থেকে মানে টাকা নিয়ে, বিশাল অঙ্কের টাকা নিয়ে সে ধনী হতে। বাট সেটা ড্যানিয়েল লেডল অ্যান্ড ওরা জানতো না। সো স্টুয়ার্ট গিবস তাদেরকে চেষ্টা করেছিল, তারা প্রযুক্তিটা আবিষ্কার করার পর তাদেরকে মেরে ফেলবে, জঙ্গলের মধ্যে গুম করে ফেলবে অ্যাকচুয়ালি। বাট সেটা আসলে সম্ভব হয়নি, কারণ আর্নল্ড মুর যে হচ্ছে ড্যানিয়েল লেডেলের সহকর্মী, তাকে অভিযানের শুরুতেই সরিয়ে আবার নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিউ ইয়র্কে সে স্টুয়ার্ট গিবসের এই পরিকল্পনা সম্পর্কে জানতে পারে এবং তাকে বাধা দেয়। আর পরবর্তীতে দেখা যায় ড্যানিয়েল লেডেল এবং তার অভিজাত টিম পুরোপুরি জঙ্গলে আটকা, হেলিকপ্টার দুটো পুরোপুরি নষ্ট, তারা গোলাবারুদ শেষ হয়ে আসছে, তারা জীবগুলো বিরুদ্ধে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেখানেই আপনি একটা সায়েন্টিফিক জিনিস দেখতে পাবেন। ডু ইউ নো দ্যাট ক্ষার এবং অ্যাসিড যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু তা প্রশমিত হয়ে যায়, লবণ এবং পানি উৎপন্ন হয়। বাট যদি ক্ষার পানির সাথে বিক্রিয়া করে সেটা ক্ষারই উৎপন্ন করতে থাকে, যা হচ্ছে যে কারো ত্বকে স্কিনের ফোস্কা পরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক একই কাজ করে এখানে বলছিলাম যে গারম জিপাগনা জীবগুলো আসলে অ্যাসিডের মধ্যে বসবাস করত, প্রচণ্ড অ্যাসিডের মধ্যে বসবাস করেও তাদের কিছু হতো না। কারণ কি, তাদের দেহ হতে ক্রমাগত ক্ষার মিশ্রিত হতো, ক্ষারধর্মী পদার্থ। কিন্তু যখনই ড্যানিয়েল লেডেলদের গোলাবারুদ শেষ হয়ে আসছিল, সকল জীব বাইরে থেকে তাদেরকে আক্রমণ করছে, তখনই শুরু হয় বৃষ্টি, যেটা তাদের জন্য প্রাকৃতিক একটি আশীর্বাদ। তারা বৃষ্টির সময় দেখা যায় যে জীবগুলো ক্রমাগত ক্ষারগুলো তাদের নিজেদের দেহকেই আসলে ধসিয়ে দিচ্ছে। এমন সময় আবার চোরোকোয়ানরা সেই হিংস্র উপজাতিগুলো তারা আবার আসে, আক্রমণ করে এবং সবাই মিলে গারম জিবাগনা এবং অন্যান্য ইয়েগুলোকে শেষ করে দেয়, জীবগুলোকে শেষ করে দেয়। শেষে দেখা যায় ড্যানিয়েল লেডেল এবং তার অভিযাত্রী দলটি একটি জাহাজ, সেখান থেকে তারা লোকালয়ে ফেরত যায়, মানাউসে ফেরত যায়। সেখানে আর্নল্ড মুর তাদের খোঁজ নেওয়ার জন্য চলে এসেছিল নিউ ইয়র্ক থেকে, অ্যান্ড সে তাদের খোঁজ নেয়। পরবর্তীতে দেখা যায় যে তাদেরকে আমেরিকান কংগ্রেস হতে ডাকা হয়েছে এবং তারা সেখানে জবাবদিহি করেছিল। মেইনলি এটা যে স্ফটিকটার খোঁজে তারা গিয়েছিল সেটা আসলে খুঁজেও পেয়েছিল গারম জিবাগনার সাথে যুদ্ধ করার সময়। স্ফটিকটা মেইনলি হচ্ছে শীতল ফিউশনের একটা যন্ত্র, যেটা হচ্ছে তারা ধারণা করেছিল যে ভবিষ্যৎ থেকে কেউ এনেছে। লাইক আপনি এখানে সায়েন্স ফিকশনেরও একটা ফিল পাবেন অ্যান্ড অ্যাকশন থ্রিলার, দ্যাটস ইট, সায়েন্স ফিকশন প্লাস অ্যাকশন থ্রিলার। সো বইয়ের রিভিউটা কেমন লাগলো আমাকে জানান। এটা সায়েন্স ফিকশনেরও আপনি থ্রিল পাচ্ছেন, অ্যাকশন থ্রিলারও আপনি পাচ্ছেন। পাশাপাশি স্টিভ বেরি নামক একজন বিখ্যাত রিভিউয়ার, তিনি বলছেন যে উত্তেজনা আর চমকে ভরা দারুণ এক বই। এটি একটি রোমাঞ্চ সন্ধানী দুর্দান্ত এক অভিযান, পরে দারুণ মজা পেয়েছি। এতে আছে বুদ্ধি আর সাহসের চমৎকার মিশেল, চরম লেগেছে বইটা, লিনোড বার্কলে। সো বইটা আসলে আন্তর্জাতিকভাবেও প্রচুর রেটিং পেয়েছে। মানুষ একে 10-এ 8, 8.5-এর মধ্যে রেটিং রেখেছে, বাট আমি একে 7.5-এর বেশি দিতে পারছি না, কারণ এখানে মেইনলি চরিত্রগুলো বেশি একটা গভীরে যায়নি, সেগুলো জাস্ট উপরে থেকেছে, প্লটের উপর নির্ভর করছে লেখক। পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলোও তারা অ্যাভয়েড করার ট্রাই করেছে। ঐতিহাসিক জিনিস ইউজ করেছে ঠিকই, বাট ইতিহাসের সাথে মিলাতে পারেনি। সো লাইক চোলোকোয়ান, এরা মায়ান উপজাতি বংশ বা শীতল ফিউশনের ব্যাপারটা, এগুলো আসলে অ্যাকচুয়াল ইতিহাসের সাথে মিলে না, যেটা ওরা আসলে এখানে মিলানোর চেষ্টা করেছে। সো এটাকে আমি আসলে 7.5-এর বেশি দিতে পারছি না। বাট যদি আপনি র অ্যাকশন থ্রিলার এবং র সায়েন্স ফিকশন অনুভব করতে চান, সায়েন্স ফিকশন না অ্যাকচুয়ালি, সায়েন্স ফিকশনের সাথে কিছুটা বৈসাদৃশ্য আছে, বাট যদি আপনি র অ্যাকশন ফিল করতে চান